হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ও লম্ব অক্ষ উপপাদ্য সম্পর্কে পড়ব এবং এদের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। চলো, তো প্রথমে যেটা পড়বো স্যার, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো লিখে দিই, সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আগে পয়েন্ট করে দিই, পয়েন্ট করা হয়েছে। ওকে, চলো। এই সব উপপাদ্যগুলো কি সম্পর্কিত? কোনো বস্তুর জড়তা ভ্রামক সম্পর্কিত। আগেই বলে দিলাম এই সব উপপাদ্য কি সম্পর্কিত? বস্তুর জড়তা ভ্রামক সম্পর্কিত। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আগে এই চিত্রটা এঁকে নিই। সেখানে 3D এঁকে দেবো, ও এক্স ওয়াই জেড। ওকে, যে কোনো একটা বস্তু নিয়ে নিয়েছি, যে কোনো আকৃতির একটা বস্তু নিলাম, না হয়েছে? ওকে, চলো স্যার, এই বস্তুর একটা ভর কেন্দ্র থাকবে। চলো এখানে ধরে নিয়েছি, তুমি যেখানে ইচ্ছে ধরতে পারো, আমি এখানে ধরে নিলাম। ঠিক আছে, এখানে বস্তুর ভর কেন্দ্র আছে সিএম, মানে কি চিফ মিনিস্টার, না স্যার, সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। ওকে, এই বস্তুর ভর কেন্দ্র এটা। আর এই ভর কেন্দ্রের মধ্য দিয়ে একটা রেখা অঙ্কন করেছি। দেখো, একটা লাইন অঙ্কন করেছি। সেই লাইনটা কার সমান্তরাল করে এঁকেছি? জেড এর করে। এই জেড অক্ষের মতো করে স্যার সমান্তরাল করে আমরা লাইনটা এঁকে দিই। চলো, এটা হচ্ছে কমপ্লিট চিত্র, আগে এঁকে দিই। চলো, বুঝতে পারলাম? ওকে, আঁকা হয়েছে। চলো এবার চলে আসছে স্যার সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি। চলো দেখা যাক। স্যার, এই বস্তুর আমি জড়তা ভ্রামক বের করতে চাইছি। আর জড়তা ভ্রামক মানে কি? অবশ্যই কোনো একটা অক্ষের সাপেক্ষে। তো আমি এই বস্তুর জড়তা ভ্রামক বের করতে চাইছি জেড অক্ষের সাপেক্ষে। এই চিত্রানুযায়ী আমি বলছি, হ্যাঁ, এই বস্তুর জড়তা ভ্রামক বের করতে চাইছি জেড অক্ষের সাপেক্ষে। তাহলে আই সমান কি হবে? মানে এই যে স্যার জেড অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তা ভ্রামক সমান কি লিখতে পারি? তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে? জেড অক্ষের সাপেক্ষে। এই যে স্যার এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। ঠিক আছে, সমান আমরা কি লিখতে পারি? চলো সমান যেটা বলছি স্যার, সমান আমরা লিখতে পারি যে স্যার এর সমান্তরাল করে একটা রেখা নেব, যে রেখাটা কার মধ্য দিয়ে যাবে, মানে এর সমান্তরাল করে একটা অক্ষ নেব, যে অক্ষটা কার মধ্য দিয়ে যাবে? ওই বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। বুঝতে পারলাম? এর সমান্তরাল করে একটা অক্ষ কনসিডার করবো, সেই অক্ষটা কার মধ্যে দিয়ে যাবে? ওই বস্তুর ভর কেন্দ্রের মধ্যে দিয়ে। দেখো, ভর কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। তাহলে স্যার এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর একটা জড়তা ভ্রামক থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তো সেটাকে স্যার যেহেতু স্যার সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তার জন্য এটাকে আইসিএম লিখলাম। বুঝতে পারলাম? আইসিএম মানে কার সাপেক্ষে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এখানে আমি ভালো করে আরো বোঝার জন্য এবি লিখে দিয়েছি। দেখো, এই যে এবি অক্ষের সাপেক্ষে। বুঝতে পারলাম? প্লাস কি লিখতে পারি? বস্তুর ভর, এরা অবশ্যই একটা বস্তুর ভর আছে, এই বস্তুর ভর ইন্টু ডি স্কোয়ার। ডি মানে কি স্যার? এই অক্ষ দুটির মধ্যে লম্ব দূরত্ব। এই অক্ষ দুটির মধ্যে অবশ্যই একটা লম্ব দূরত্ব তো আছে না, সেটা। এটাই স্যার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে চলো পুরো বিষয়টা এবার ভাষায় বলি, আরো একবার বুঝে নিতে ভাষায় চলে আসছে। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সমান এর সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুর ভর এবং অক্ষ দুটির মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তার স্কোয়ারের গুণফলের কি হচ্ছে? সমষ্টির সমান। চলো এবার তাহলে ভাষা দিয়ে কি বলবো? লেখা হয়েছে। ওকে, চলো। কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তা ভ্রামক হয়, ঠিক আছে, সেই অক্ষের সমান্তরাল ওই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ও ওই বস্তুর ভর এবং অক্ষ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। সিম্পল, মাথায় ঢুকলো? ঠিক আছে, লিখে দিই। লাস্টবারের মতো একবার রিপিট করছি। এতবার রিপিট করার একটাই কারণ, যাতে একবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সমান হচ্ছে এর সমান্তরাল, নাম কি? সমান্তরাল অক্ষ। এর সমান্তরাল অক্ষ কার মধ্যে দিয়ে যাবে? ভর কেন্দ্রের, তার সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস বস্তুর ভর ইন্টু অক্ষ দুটির মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, লম্ব দূরত্বের স্কোয়ার। ব্যাস, এটা হয়ে গেল স্যার সমান্তরাল অক্ষ উপপাদ্য। এক্ষুনি চলে আসছি এর প্রুফে। ঠিক আছে, প্রুফ নয়, এর অঙ্কে অ্যাপ্লিকেশনে চলে আসছি। চলো পরেরটাই লেখা হয়েছে। এবার চলে আসছে স্যার লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব মানে অবশ্যই অক্ষ, তাহলে লম্বের সাথে কোনো একটা ব্যাপার আছে। চলো, তাহলে লম্ব অক্ষ উপপাদ্য কি বলছে? এই যে স্যার আবার সেই ও এক্স ওয়াই জেড নিয়ে নিলাম। ঠিক আছে, এক্স ওয়াই জেড 3D প্লেন নিয়ে নিলাম। এবার স্যার এই বস্তুটা কোথায় আছে? এক্স ওয়াই তলে। এটা আমরা ধরেই নিলাম এই বস্তুটা কোথায় আছে? এক্স ওয়াই তলে। দেখো এই তলে আছে। এই বস্তুটা কোথায় আছে? এক্স ওয়াই তলে। এই
আমি চিত্রের সাহায্যে বোঝাচ্ছি, জেনারেল কেসের জন্য প্রযোজ্য। দেখো, তো যে তলে আছে, তো সেই তল কি দুটো অক্ষ আছে, যেমন কি এক্স আর ওয়াই, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে একটা জড়তা ভ্রামক হবে আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে একটা জড়তা ভ্রামক হবে আই ওয়াই। মানে এক কথায় যে তলে আছে সেই দুটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি সমান কি হয়, যে তলে আছে তার সাথে একটা লম্ব অবশ্যই একটা অক্ষ আছে এখানে, সেটা কি জেড, তাই তো, এবং সেই অক্ষ দুটির যেটা স্পর্শ বিন্দু তার সাথে কি হবে, ওই তলের সাথে লম্ব, এবং স্যার কোথা দিয়ে হবে স্যার, ওই অক্ষ দুটির মিলিত বিন্দু বলতে পারো, ঠিক আছে, ওই অক্ষ দুটি যেখানে মিলিত হচ্ছে, সংযোগ বিন্দু, ঠিক আছে, তার সাপেক্ষে তার জড়তা ভ্রামকের সমষ্টির সমান। মানে সবচেয়ে সিম্পল ওয়েতে বলি, সবচেয়ে সিম্পল ওয়েতে স্যার, যে তলে থাকে, আর একবার রিপিট করছি, যে তলে থাকবে, যে তলে আছে সেই তলের দুটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি সমান কি বলতে পারি, যেটা লম্ব স্যার, যে তলের সাথে লম্ব আছে, যেমন এখানে কি জেড অক্ষ কি এক্স ওয়াই তলের সাথে লম্ব, তাহলে স্যার তার সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টির সমান। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবা, এই অক্ষটা কোথা থেকে হবে, ওই অক্ষ দুটির সংযোগ বিন্দু থেকে হবে, এটা মনে রাখবা। বুঝতে পারলাম? লাস্টবারের মতো আরো একবার রিপিট করছি, যে তলে থাকবে সেই তলের অক্ষ দুটির সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি সমান ওই তলের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি, মানে জড়তা ভ্রামকের সাথে সমান হবে। একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে লম্ব অক্ষটা হবে সেটা কোথা দিয়ে যাবে, এই অক্ষ দুটির সংযোগ বিন্দু দিয়ে। ব্যাস, গল্প ক্লিয়ার। এবার চলে আসছি অ্যাপ্লিকেশনে, লিখে নাও। চলো এই কোয়েশ্চেনের উত্তরগুলো করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, আমি যে সূত্র দুটো এক্ষুনি অক্ষ উপপাদ্য দুটো পড়লাম আমি এখানে লিখে দিয়েছি, এটা স্যার সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে, আই সমান আইসিএম প্লাস এমডি স্কোয়ার আই এক্স প্লাস আই সমান আইজেড। ওকে, চলো এখানে স্যার আমি তিনটা কোয়েশ্চেন লিখেছি। চলো প্রথম কোয়েশ্চেন, স্যার জড়তা ভ্রামক স্কেলার না ভেক্টর আছে, ভাবো তো পজ করে, কি হবে, জড়তা ভ্রামক স্কেলার না ভেক্টর আছে, অবশ্যই মনে রাখবে স্কেলার আছে, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেন, সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে, মানে এটা ব্যবহার করে নিরেট গোলকের স্পর্শক বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। আগে পজ করে লিখে নি, সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে নিরেট গোলকের স্পর্শক বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো, লিখে নি। ওকে, লেখা হয়েছে। চলো এবার দেখো, আগে চিত্রটা আগে তাহলে সব নিজেরাই ট্রাই করবে। স্যার একটা গোলক নিলাম, ওকে, কত ব্যাসার্ধের কিছু বলেছে, আচ্ছা ওকে, তুমি এখানে ধরে নিও গোলকের ভর এম, ব্যাসার্ধ আর কিছু একটা ধরে নিবে, ঠিক আছে, নইলে স্যার কিছুই তো হবে না, ভর এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ওকে ধরে নিও। তাহলে স্যার এই গোলকের কি বরাবর চেয়েছে, স্পর্শক বরাবর, ঠিক আছে, গোলকের স্পর্শক বরাবর, এর মানে কি, তুমি এটা নিতে পারো, 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 এটা যা ইচ্ছা তাই, বুঝতে পারলাম তো, স্পর্শ এটা নাও, এটা নাও, এটা নাও, যে কোনো একটা অক্ষর নিতে পারো। চলো আমি এক কাজ করলাম, আমি স্যার এটা নিয়ে নিলাম, চলো ধরেন আমি এটা নিলাম, চলো আঁকা খুব বাজে হয়ে যাচ্ছে, চলো এটা নিয়ে নিলাম। মানে এই স্পর্শক এই অক্ষের সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। একটু পজ করে ভাবো তো এই অক্ষ ইউজ করা যায় কিনা, মানে কি করে করবা, একটু পজ করে দেখো, ট্রাই করো নিজেরা। ওকে করেছ, আচ্ছা দেখো মিলিয়ে নাও, এটা করে থাকো। স্যার এটা বস্তুর ভর কেন্দ্র, তাই না, গোলকের কেন্দ্র। চলো তাহলে স্যার এর সাথে সমান্তরাল অক্ষ উপপাদ্য মানে কি, যার সাথে চেয়েছে তার সাথে সমান্তরাল এবং কোন দিক দিয়ে যাবে, ভর কেন্দ্র, তাহলে অবশ্যই এই অক্ষের সাথে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, এর অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হয়ে যাবে, আইসিএম, আর এটা কি আই, তাই না, তাহলে আই সমান কি লিখতে পারি, তাহলে ডিরেক্ট উত্তর লিখবো আমরা, স্পর্শক বরাবর জড়তা ভ্রামক আই সমান কি হবে স্যার, আই সমান কি হয়, আই সেন্টার অফ মাস মানে আইসিএম, তাই তো, বুঝতে পারলাম কি বলতে চাইছি। ওকে, এর সাপেক্ষে চেয়েছে তো সেটাকে আই ধরলাম, সমান কি হয়, সমান কি আইসিএম, আচ্ছা এটা স্যার সেন্টার অফ মাস, এটা যেহেতু, চলো ক্যাপিটাল এম ভর, আর ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ আর তো নাকি, ব্যাসার্ধ কত বলে দিয়েছে আর, তাই তো, এটাই তো ব্যাসার্ধ নাকি, আইসিএম প্লাস কি হয় বলো তো, প্লাস হয় বস্তুর ভর, চলো বস্তুর ভর, ডি মানে কি হয় মনে আছে, অক্ষ দুটি লম্ব দূরত্ব, এখানে অক্ষ দুটি লম্ব দূরত্ব কি, এই তো স্যার যেটা ব্যাসার্ধ সেটাই এম আর স্কোয়ার, মাথায় ঢুকলো, টুকে লিখে দিলাম। এটা কাকে বোঝাচ্ছে, একে বোঝাচ্ছে, এটা কাকে বোঝাচ্ছে, এই অক্ষের সাপেক্ষে প্লাস কি এম ইন্টু দূরত্ব স্কোয়ার। ওকে চলো মান বসাও, এর সাপেক্ষে কত হয়, নিরেট গোলকের মুখস্থ রাখতে হবে, লিখিয়েছিলাম মনে আছে ছকটা আগের ভিডিওতে, 2/5 এম আর স্কোয়ার,
প্লাস এম আর স্কোয়ার, তাহলে কত হলো দেখেন তো, ক্যালকুলেশন করেন তো, 2/5 কমন না 1 মানে 7/5 হয়ে যাচ্ছে এম আর স্কোয়ার। চলো এটা হবে উত্তর, ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। আই সমান তাহলে 7/5 এম আর স্কোয়ার, কোন সাপেক্ষে, স্পর্শক বরাবর, মাথায় ঢুকলো? ওকে, এটা স্যার এটা 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 এম এটা এটা আর। ওকে চলো পরের কোয়েশ্চেন, এটা ট্রাই করো তো, কি বলছে দেখো তো, আগে পড়ে দিই। নিজ ব্যাস সাপেক্ষে এম ভর ও আর ব্যাসার্ধের একটি সুষম চাকতির জড়তা ভ্রামক 1/4 এম আর স্কোয়ার, চাকতির কেন্দ্রগামী এবং এর তলের লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত? চলো পজ করে আগে লিখে নি কোয়েশ্চেনটা। ওকে লেখা হয়েছে, একটু নিজের চিত্রটা ভাবো তো কেমন হবে। ওকে চলো হেল্প করছি। স্যার একটা চাকতি, চাকতি মানে কি, একটা থালা ভাবো যার ভেতরটা ফাঁপা নয়, রিং টাইপের নয়, চাকতি ভেতরটা ফাঁপা নয়। ওকে এরকম কিছু একটা বিষয়, চলো ওকে ফাঁপা নয় ভেতরটা। আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু আঁকছি না, চিত্র খারাপ হয়ে যাবে। ওকে চলো এবার কি বলেছে, ভর কত চাকতির এম, ব্যাসার্ধ কত আর বলে দিয়েছে। ওকে, একটি সুষম চাকতির জড়তা ভ্রামক কি সাপেক্ষে, নিজ ব্যাস, মানে ব্যাস কোনটা, এটা নাও কেন্দ্রগামী হলেই হলো, তাই না? তুমি ব্যাস এটা নাও যা নিবে না। ওকে এক কাজ করলাম, ভালো করে দেখো কি বলতে চাইছি, ব্যাস এটা নিতে পারো, তাই তো? চলো এই এর সাপেক্ষে জড়তা ভ্রামক বলে দিয়েছে। এবার কি বলেছে, চাকতির কেন্দ্রগামী, তাহলে এর মধ্য দিয়ে, এবং এর তলের লম্ব অক্ষ, মানে যে চাকতির তলের সাথে লম্ব, মানে আমাকে এই অক্ষের সাপেক্ষে চেয়েছে। মাথায় ঢুকলো, এই চাকতিটা যে তলে আছে তার সাথে লম্ব অক্ষ এবং কোন দিক দিয়ে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চেয়েছে। ভাবো তো কোন সূত্র লাগাবো, চলো আমি একটু হেল্প করি, এটাই লাগাবো, কি করে ভাবেন ভাবো। আচ্ছা চলো একটু হেল্প করি, দেখো স্যার এটাকে আমরা এক্স অক্ষ ভাবতে, এটাকে চলো ওয়াই ভেবে নিলাম, এটাকে চলো এক্স ভেবে নিলাম। স্যার ব্যাস কি একটাই হয়, গোল এই চাকতির ব্যাস একটা, আপনার কেন্দ্র দিয়ে গেলে হলো, এটা বলেন এটা বলেন এটা বলেন অনেক কিছু, তাহলে তার মধ্যে এটাও একটা ব্যাস, তাই না? তাহলে এর সাপেক্ষে যা জড়তা ভ্রামক হবে, ওয়াইয়ের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে সেই জড়তা ভ্রামক হবে, কারণ এটাকে কি বোঝাচ্ছে, এই তো স্যার ব্যাস সাপেক্ষে, এটা তো ব্যাসই, তাই না? এটাও স্যার ব্যাস, বুঝতে পারলাম। ওকে তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যা হবে এক্স এর সাপেক্ষে তাই হবে। কেন্দ্রগামী দেখো অক্ষ দুটো কোথায় মিলিত হয়েছে, এই অক্ষ দুটো বলেছিলাম না যে ওই অক্ষ দুটি সংযোগ বিন্দু দিয়ে যেতে হবে, লম্ব তো হবে কিন্তু সংযোগ বিন্দু, তাহলে দেখো অক্ষ দুটি এই বিন্দুতে, তাহলে কেন্দ্রগামী, তাহলে এটাকে চলে জেড ধরে নিলাম, এক্স ওয়াই জেড, তাহলে কি বলতে পারি, উত্তরটা এটা হবে, উত্তরের রাস্তা, ঠিক আছে? অতএব কেন্দ্রগামী এরকম লিখে দেবে, চাকতির কেন্দ্রগামী এবং এর তলের লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক জেড সমান কি হবে বলো, আই এক্স প্লাস কি আই ওয়াই। মাথায় ঢুকলো, ব্যাস সাপেক্ষে বলে দিয়েছে, তার মানে এটা ব্যাস বলো এটা ব্যাস বলো একই কথা, এক্সের সাপেক্ষে যা হবে ওয়াইয়ের সাপেক্ষে তাই, তাহলে এক্সের সাপেক্ষে কত, এটা যা হবে 1/4 এম আর স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে কত হবে 1/4 এম আর স্কোয়ার, তাহলে কত হলো 2 ইন্টু এটা হয়ে গেল, তাহলে হাফ এম আর স্কোয়ার, তাহলে উত্তরটা হয়ে গেল হাফ এম আর স্কোয়ার। আমাদের ওই ছকটা দেখো, এটা লেখা ছিল, চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হয় হাফ এম আর স্কোয়ার, এটা লেখা ছিল, বুঝতে পারলাম। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, এটা ট্রাই করো তো কি বলছে, দুটি বৃত্তাকার চাকতির ভর ও ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 1:2 ও 2:1, এক্ষেত্রে ব্যাস সাপেক্ষে চাকতি দুটির জড়তা ভ্রামকের অনুপাত হবে 1:1, 1:2, 2:1, 1:4। চলো পজ করে ভাবো তো কী হবে। ওকে চলো নিজে ট্রাই করো, ওকে মিলিয়ে নাও, পজ করে ট্রাই করো। ওকে চলো দেখা যায় কী কী বলেছে স্যার, ভরের অনুপাত কত 1:2, তাহলে আমি কি লিখতে পারি m1/m2 কি লিখতে পারি, m1/m2 কত হাফ, তাই তো 1:2 মানে হাফ। চলো আর কি বলেছে r1/r2 ব্যাসার্ধের অনুপাত কত বলতে পারি 2/1 বা 2 লিখতে পারো, 2:1, 2/1 বা 2। অতএব চলো এবার কী চেয়েছে স্যার, ব্যাস সাপেক্ষে, তাহলে এক কাজ করলাম i1/i2 করে দিলাম। স্যার ব্যাস সাপেক্ষে এক্ষুনি পড়লাম কত হয় 1/4 m1 r1 স্কোয়ার, তাই তো 1/4 m r স্কোয়ার এক্ষুনি পড়লাম আগের অঙ্কটাতেই 1/4 m r স্কোয়ার, তাহলে m2 r2 স্কোয়ার। ওকে চলো মান বসাও তো। স্যার এটাকে এক কাজ করলাম m1/m2 ভাবো এটাকে, আর এটাকে স্যার r1/r2 তার হোল স্কোয়ার ভাবো, হ্যাঁ কি না? তো চলো অঙ্কে ফেলে এই সূত্র ফেলো, মানে মান বসা m1/m2 কত হাফ, m2/m1 মানে কত 2/1 মানে 2, একই কথা স্কোয়ার, মানে কত হলো দেখো তো 2 হচ্ছে কিনা। অতএব i1:i2 সমান কত হলো, অতএব i1:i2 সমান কত 2:1, কোনটা হবে তাহলে, অপশান সি। চলো করে নিও। ওকে এবারে তো অনেকে এখানে একটা ছোট্ট বিষয় বলতে পারো, স্যার এত তো জড়তা ভ্রামক মনে থাকবে না আমাদের, এখানে হয়তো একটু আগে অঙ্ক করলাম হয়তো মুখস্থ থাকবে, যদি না কিছু মনে থাকে কি করে করব, একটা বিষয় বলে দেখো, প্রচুর সিম্পল একটা ওয়ে বলছি।
স্যার আমরা এটুকু জানি আই সমান সামথিং সংখ্যা ইন্টু এম আর স্কোয়ার হবে, এটুকু আমরা শিওর, সামথিং কিছু একটা এম আর স্কোয়ার হবে। ওকে, সে যে কোনো ক্ষেত্রে, অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এখানে সামথিং মানে ওয়ানও হতে পারে। ওকে, তাহলে এক কাজ করব বুদ্ধি করে, আমি তো এটা হয়তো 1/4 বা কিছু জানি না, তাহলে এক কাজ করবো ডিরেক্ট লিখবো। দেখো আমি এটা কী করতে পারতাম যদি এটুকু না করতাম, ঠিক আছে, যদি আমার জানা নেই যে জড়তা ভ্রামক কত হয়, তাহলে এক কাজ করে দেবো, লিখবো আই ভ্যারিজেস এম আর স্কোয়ার, ব্যাস ঝামেলা শেষ। কারণ এটা তো ধ্রুবক, তাই না? দেখো ধ্রুবক ধ্রুবক তো কেটে যাবে, তাহলে আই ভ্যারিজেস এম আর স্কোয়ার দিয়ে তারপরে স্যার লিখে দেবো অতএব I1/I2 সমান কত, M1R1 স্কোয়ার বাই কি M2R2 স্কোয়ার, ব্যাস ঝামেলা শেষ। দেখো তো ওটাই তো আসবে, তাই না? তো এটা ছিল স্যার, ওইভাবে করতে পারি যদি মনে না থাকে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এই চিত্রটা একটু বের করার চেষ্টা করো তো। স্যার এরকম স্যার 3টে গোলীয় খোলক আছে, ঠিক আছে, মানে গোলীয় খোলক মানে কি ফাঁপা গোলক, এরকম তিনটে স্যার সেম, হয়তো দেখে ছোট বড় মনে হচ্ছে, সেম ভাববে। ওকে, বলেছে এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় খোলকগুলির এক্স এক্স ড্যাশ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত। এই অক্ষ সাপেক্ষে এই তিনটের স্যার জড়তা ভ্রামক আমাকে বের করতে হবে। প্রত্যেকটার ভর এম ব্যাসার্ধ আর, পজ করে নিজেরা ভাবে কি হবে। হয়েছে বাবা? চলো পজ করে নিজেরা করো, দিয়ে মিলিয়ে নিও, ট্রাই করো। ওকে, দেখো স্যার এই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক, চলো ভালো করে দেখো স্যার, এই অক্ষ এর জন্য কি ব্যাস হয়ে যাচ্ছে না? তাহলে দেখো ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয় বলো, ব্যাস সাপেক্ষে কত হবে বলো, এর কত হওয়া উচিত? চলো I1 ধরলাম, এটাকে, এটা 1 নম্বর ধরলাম, চলো এটা 2 নম্বর, এটা 3 নম্বর, কিছু একটা ধরে নিলাম। ওকে, তো যাই হোক, যাই লিখো I1 কত হবে বলো, এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে স্যার, ব্যাস সাপেক্ষে মানে মিডিল গেলে কি হয়, ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 এম আর স্কোয়ার। ওকে, ঠিক আছে। চলো স্যার 2 নম্বরে যা হবে 3 নম্বরে কি সেম হবে না? অবশ্যই। তাহলে স্যার এই 2 নম্বর গোলকটা ভালো করে দেখো তো কোন অক্ষ সাপেক্ষে আছে, স্পর্শক, আর স্পর্শক এক্ষুনি বের করলাম, তবে স্পর্শক সাপেক্ষে, স্পর্শক সাপেক্ষে, চলো I2 করছি। ওকে, স্পর্শক সাপেক্ষে স্যার এক্ষুনি কি এই সূত্র লাগাও, দেখো আমি যে সেখানে চিত্রে এঁকে দিচ্ছি, ব্যাসার্ধ আর, সে সেম এক্ষুনি করলাম না স্যার, তবু আমি আর একবার করে দিচ্ছি। স্যার এর সাপেক্ষে জড়তা ভ্রামক সমান কি হবে, তার সমান্তরাল অক্ষ কার মধ্য দিয়ে, ভরকেন্দ্র, এর সাপেক্ষে জড়তা ভ্রামক, আর এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয় 2/3 এম আর স্কোয়ার, প্লাস কি হয় ভর, বস্তুর ভর ইন্টু কত, অক্ষ দুটির মধ্যে দূরত্ব, তার স্কোয়ার। এটাকে করে দেখো 5/3 এম আর স্কোয়ার হয়ে যাবে। কার বুঝতে অসুবিধা? বুঝতে পারলাম তো? দেখো এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, এর তো হয়ে গেল, এবার এর দেখছি, দেখো এর যা এর তাই হবে, তো যে কোনো একটা বের করি। এর সাপেক্ষে দেখো, এর সাপেক্ষে সমান্তরাল অক্ষ উপপাদ্য লাগাচ্ছি, তাহলে স্যার এর সাপেক্ষে সমান্তরাল ভর কেন্দ্রগামী নিলাম, এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত 2/3 এম আর স্কোয়ার, ICM প্লাস কি হয় এম ভর ইন্টু ডি মানে কি অক্ষ দুটির দূরত্ব আর স্কোয়ার, তাহলে 5/3। অতএব কি বলেছে, অতএব তাহলে টোটাল জড়তা ভ্রামক কত হলো, অতএব লিখে দিই এক্স এক্স ড্যাশ অক্ষ সাপেক্ষে, বা IXX ড্যাশ লিখেই দিলাম, IXX ড্যাশ জড়তা ভ্রামক কত হবে বলো, এর তো একটা হয়ে গেল I1 প্লাস কত লিখতে পারি I2 আর I3 সমান, তাহলে 2I2 করে দিলাম। বুঝতে পারলাম? এর যা এর তাই তো, চলো করো, কত হলো তাহলে স্যার 2/3 এম আর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/3 এম আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখে নাও, 2/3 যদি কমন নিয়ে নিই, ওকে 2/3 এম আর স্কোয়ার, তাহলে 1 + 5 6, মানে 6 দুগুণে 12, বোধ হয় 12/3 কেটে যাচ্ছে কি, দেখো তো 4 এম আর স্কোয়ার আসছে মনে হচ্ছে, মেবি দেখো তো 4 এম আর স্কোয়ার আসছে। স্যার 2/3 এম আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে 1 + 5 6, তাই তো 6 দুগুণে 12, নিচে 3 3 4 12, চলো করে দেখো চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হবে উত্তর 4 এম আর স্কোয়ার। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এই অঙ্কটা দেখো তো কি বলছে, সমান বেধ ও ভর বিশিষ্ট দুটি বৃত্তাকার চাকতি এ ও বি এর উপাদান ঘনত্ব রো এ ও রো বি, যেখানে বলে দিয়েছে রো এ গ্রেটার রো বি, মানে এর উপাদানের যে ঘনত্ব সেটা বেশি বি এর তুলনায়। চাকতি দুটির কেন্দ্রগামী এবং এদের তলের সঙ্গে উল্লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক IA ও IB হলে কোনটি বড়? চলো পজ করে ভাবি তো কী হবে, ট্রাই করি। আচ্ছা চলো আমি দুটো না এঁকে, চলো একটা আঁকছি বোঝানোর জন্য জাস্ট। চলো বৃত্তাকার চাকতি, ওকে। এবার চাকতি মানে স্যার একটু হাইট আছে, কিন্তু বেদ বলেছে একটু বেশি চওড়া করে আঁকি, তাহলে বুঝতে পারবো একটা হাইট আছে, সিলিন্ড্রিক্যাল টাইপের ওরকম ভাবো, ঠিক আছে। ওকে, চাকতি
একটা বেদ আছে, একটা হাইট আছে এর, ঠিক আছে। বেদটা কত বলেছে, সমান বলেছে, ভরও সমান বলেছে। ওকে, এরকম স্যার দুটো চাকতি আছে, একটা এ আর একটা বি। তো যাই হোক, আমরা একটা নিলে আমার বোঝানো হবে। চলো তাহলে স্যার চাকতি দুটির কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে তলের সাথে লম্ব, মানে স্যার এই যে এটা চেয়েছে, এই সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। তো সূত্র কি বলো, তাহলে আই এ বাই আই বি কি লিখতে পারি, আই এ বাই আই বি। সূত্র কী হয়, এখনই বললাম হাফ এম আর স্কোয়ার, তাহলে এম ভর যেহেতু সমান এমই লিখে দিলাম। আর কিছু বলেছে, আচ্ছা কিছু বলেনি, চলো আর এ স্কোয়ার বাই কি লিখতে পারি, হাফ এম, আর ধরে নিলাম আর এ, আর এটা আর বি স্কোয়ার। তাহলে কী পড়ে থাকলো স্যার এখান থেকে, ভালো করে দেখেন তো, পড়ে থাকলো স্যার আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার। স্যার আর এ বা আর বি বলে কোনো অপশান কোথাও কিছু অঙ্কে বলে দেওয়া হয়েছে, কিছুই বলা নেই। তাহলে স্যার অঙ্কটা কী করে করা যেতে পারে, এখান থেকে তো বলতে পারবো না কে ছোট বড়। চলো আরও একটু পরে দেখা যাক কী কী আরও দেওয়া আছে। ঘনত্ব রেসপেক্টে দেওয়া আছে, আর ভর সমান বলেছে। তো যেটা সমান বলেছে বেশিরভাগ আমরা তার হেল্প নিলে দেখবো অঙ্ক হয়ে যায় এই টাইপের। চলো পরে করাচ্ছি, তাও বুঝতে পারবো পরের অঙ্কটা, আগে এটা দেখে নাও। স্যার কী বলেছে, ভর সমান, তাহলে এক কাজ করি, এ চাকতির ক্ষেত্রেও ভর লিখি, বি চাকতির ভরও লিখি। চলো দেখা যাক। এম এম এ আর এম বি তো সমান, তাই না। তাহলে বলো এ চাকতির ভর, ভর মানে কি বলো, মনে আছে এম সমান কি হয়, ঘনত্ব ইন্টু আয়তন, তাই তো। ভর মানে কি, ঘনত্ব ইন্টু আয়তন। চলো এ চাকতির ক্ষেত্রে লিখছি, আমি একটু এখানে করছি, ঠিক আছে। এম ভর, এর যা ভর হবে এ চাকতির, বি এরও ভর সেই হবে বি চাকতির। চলো এম মানে কত হবে স্যার, চলো প্রথমে এ চাকতির লিখছি, তাহলে কি লিখতে পারি, রো এ চাকতির ঘনত্ব ইন্টু আয়তন। আয়তনের সূত্র বলো তো কী হওয়া উচিত, পাই স্কোয়ার ইন্টু এইচ, তাই না, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, যেটা স্যার চোঙের টাইপের হয় সেটা হয়ে গেল, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই এর জন্য যেহেতু লিখছি আর এ স্কোয়ার ইন্টু কি এইচ, এইচ মানে কি বেদ, বেদটা সমান বলেছে, চলো ডি ধরে নিলাম, ঠিক আছে। ওকে চলো সমান কি হবে, এ চাকতির এটা ভর হলো সমান বি চাকতির ভর। সূত্র কি লিখবো, ঘনত্ব রো বি ইন্টু কত আয়তন, আয়তন কি পাই স্কোয়ার এইচ, তাহলে পাই আর বি স্কোয়ার ইন্টু কি এইচ মানে কি ডি, এখানে তুমি এইচও ধরতে পারো, কিছু যায় আসে না, বেদকে ডি ধরলাম। ওকে এবার চলো তো কাটাকাটি করো তো, এবার এটা ভাবো স্যার, পাই পাই কেটে গেল, ডি ডি কেটে গেল, তাহলে ভালো করে দেখো, আমার দরকার স্যার আর এ স্কোয়ার বাই আর বি। তাহলে দেখেন তো স্যার, আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার, মানে দেখো তো কী পড়ে থাকছে, সমান কি স্যার রো বি বাই রো এ পড়ে থাকছে না, হ্যাঁ কি না, চেক করো তো। দেখেন স্যার পাই পাই কেটে গেল, তাহলে স্যার আর এ স্কোয়ার এটা নিচে নিয়ে এসো, ঠিক আছে, ডি ডি কেটে গেল, তাহলে স্যার রোটাকে ও পাশে নিয়ে, তাহলে রো বি বাই রো এ, বুঝতে পারলাম তো। ওকে চলো কী করলাম, এ চাকতির ভর সমান বি চাকতির ভর। আচ্ছা চলো স্যার আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার মানে কি লিখতে পারি, রো বি বাই রো এ, চলো লিখে দিলাম। তো রো বি বাই রো এ, এই টাইপের অঙ্ক এইভাবেই করতে হয়, যখন দেখবার কিছু খুঁজে পাচ্ছ না কী কী সমান দেওয়া আছে সেটা হেল্প নাও, অঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে। এবার বলো তো রো এ আর রো বির মধ্যে কে বড়, লিখে আছে রো এ বড়। স্যার নিচেরটা বড় ওপরেরটা ছোট, বিষয়টা একের চেয়ে ছোটো না বড় হবে, অবশ্যই একের চেয়ে ছোটো, নিচে বেশি ওপরে ছোটো, তাহলে ভাগ করলে কত, একের চেয়ে ছোটো, তার মানে এটা একের চেয়ে ছোটো, মানে কি এটা একের চেয়ে ছোটো, তাই না। অতএব কী লিখতে পারি, অতএব আই এ বাই আই বি কি লেস দেন 1, অতএব কোনাকুনি গুণ করো আই এ লেস দেন আই বি। তাহলে কোনটি বড় হলো, বি চাকতির স্যার জড়তা ভ্রামক বেশি হলো। মাথায় ঢুকলো তো স্যার, এটা সমানিত এটা, তাই না। এবার এটা যদি লেস দেন 1 হয় মানে এটা লেস দেন 1, এবার কোনাকুনি গুণ করে এটাই পাশে পাঠিয়ে দাও, তাহলে আই এ লেস দেন, অতএব বি চাকতির জড়তা ভ্রামক বড় হবে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এই অঙ্কটা ট্রাই করো তো সে আগের মতো করেই। স্যার আর নাম্বারটা একটু দেখে নিই, 6 না 7 যাই হবে দিয়ে দিও। আর ও 4 আর ব্যাসার্ধের দুটি লোহার চাকতির বেদ যথাক্রমে টি ও টি বাই 4, এদের জড়তা ভ্রামক I1 ও I2 হলে I1 ইস টু I2 সমান কত। চলো ভাবো তো পজ করে কি হবে, চলেন করা যাক অঙ্কটা। ওকে স্যার I1 ইস টু I2 চেয়েছে, তাহলে I1 বাই I2 করে দিলাম। স্যার যেহেতু স্যার লোহার চাকতির, তাই না, জড়তা ভ্রামক, সে যাই হোক তুমি ভরকেন্দ্রগামী ধরো, যাই ধরবে ধরো, এই মাস্কের ব্যাপারটা তো আসবে। চলো আমি ধরে নিলাম হাফ ভরকেন্দ্রগামী, তাহলে কী হওয়া উচিত, M1 R1 স্কোয়ার বাই কী হওয়া উচিত, হাফ M2 R2 স্কোয়ার, তাই না। এবার একটা জিনিস ভালো করে দেখো, R1 R2 বলে দিয়েছে, ঠিক আছে। চলো হাফ হাফ কেটে গেল, অতএব M1 বাই M2, R1 মানে কত বলো, দেখো M1 বাই M2, R1 মানে কত বলো তো স্যার, R1 মানে R, তাই না, এখানে ডিরেক্টও লিখতে পারতে, অসুবিধা ছিল না। আর R2 মানে কত 4R। ওকে চলো কত হলো স্যার, M1 বাই M2 1/16, কারণ আর কেটে গেল। এবার সমস্যা স্যার M1 বাই M2 তো জানা নেই, কী করে বের করি। ওকে দেখা যাক তাহলে। স্যার এখানে কিছু সমান বলেছে, ভালো করে দেখো তো স্যার, কিছু তো সমানও মনে হচ্ছে বলেনি, তাই না, বলেছে স্যার ইনডিরেক্টলি। স্যার লোহার চাকতি দুটোই, মানে কি
দুটোর উপাদান সেম মানে কি ঘনত্ব সেম। তাহলে আমরা এটা করে দেবো এখানে, চলে একটু। তাহলে রো 1 সমান কি লিখতে পারি, রো 2। 1 নম্বর চাকতির যা ঘনত্ব হবে 2 নম্বর চাকতির কি সেম ঘনত্ব হবে। ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, তাই না? ভর সমান যদি ঘনত্বটা আয়তন হয় তাহলে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, মানে কি লিখতে পারি m1/v1 সমান কি m2/v2। বুঝতে পারলাম তো ঘনত্ব কেন সমান করলাম, দুটোই লোহার চাকতি। ওকে স্যার m1 রেখে দিলাম, v মানে কি পায়ের স্কোয়ার এইচ, এক্ষুনি বললাম না। তাহলে পাই r1 মানে কত, এখানে r, এইচ মানে কত বেদ, বেদ কত বলেছে টি। ওকে চলো m2 পাই r2 স্কোয়ার, r2 মানে কত 4r, দেখে নাও, ইন্টু এইচ মানে কত স্যার বেদ t/4। তাহলে স্যার m1/m2 কত আসছে দেখেন তো স্যার, m1/m2 ভালো করে দেখো স্যার, পায়ের স্কোয়ার পাই আর স্কোয়ার টি কেটে যাবে, তাই তো 4 4 16 4 কেটে গেলো মানে 4, তাহলে m1/m2 সমান 1/4। ভালো করে মিলিয়ে নাও স্যার, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, টি কেটে গেল স্যার, 4 4 16 হয় মানে দুটো 4, একটা 4 কেটে গেল 4, m2 এর পাশে এলো তাহলে 1/4, তাহলে এখানে 1/4 বসিয়ে দাও। কত 1/16, তাহলে কত হলো 1/64। অথবা আয়ন ইস টু i2 কত হবে, অতএব আয়ন ইস টু i2 সমান 1:64। ব্যাস চলো দেখে নাও স্যারা। আজকে স্যার তাহলে স্যার মোটামুটি এই পর্যন্তই রাখছি। ওকে, তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।